আমার যে কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা ফ্রম ঢাকা। আজকে শুক্রবার, ছুটির দিন। যদিও আমার ঠিক ছুটির দিন সপ্তাহে কোন দিন সেটা বলা মুশকিল। এনিওয়ে, আমি আজকে শিরোনাম দিয়েছি ধন্যবাদ জানাতে, কারণ বেশ কিছু তর্ক বিতর্ক চলছে অলরেডি আমার পেজ নিয়ে, বা আমার একটি লাভ রিয়াক্ট বা অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে। আমি ছোট করে বলি, সেটা হচ্ছে কাউকে নিয়ে কারো বিরুদ্ধে যদি আমি লিখতে যেতাম, বা কারো বিরুদ্ধে ধরা যাক সাকিবের যে বিষয়টা নিয়ে আমি রিয়াক্ট করেছি, সেটা যদি আমার ভেতরেই থাকতো, তাহলে আমি সরাসরি বলতাম, এবং সরাসরি বলেছি, সাকিবের সরাসরি সমালোচনা করেছি আমি। এরকম ভিডিও আছে আমার, দেখেন। সুতরাং একটা লাভ রিয়াক্ট দিয়ে আমি পেছন দিয়ে আমি বাইট দেব না। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে মালিক আফসারি ভাই খুব সুন্দর করে বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। আমি ভিডিওটা দেখলাম, এবং আফসারি ভাইয়ের ভক্ত আমি, এটা তো আমি একাধিকবার বলেছি, এবং তিনি নিজেও জানেন। ইনফ্যাক্ট আমার আফসারি ভাই, জয়, আমাদের তিনজনের খুব রেগুলার কথা হয় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। ইনফ্যাক্ট আমরা বিভিন্ন ফিল্ম প্রমোশন বলি বা বিভিন্ন ক্যাম্পেইন বলি, কিছু কাজ করি যেটা খুব অথেন্টিক কাজ করার চেষ্টা করি, বা আমাদের ভেতরে ডিসকাস হয়। তো সেই জায়গায় খুব সুন্দর করে পরামর্শ দিলেন, এবং সুন্দর করে বোঝালেন বা ব্যাখ্যা দিলেন। এরকম তার মতো তো আসলে আমি সুন্দর করে বলতে পারবো না, তবে ভালো লাগলো। ধন্যবাদ, সত্যিকার অর্থেই খুব ভালো লাগলো আফসারি ভাই। এবং স্বপন ভাইয়ের প্রথম ভিডিওটা দেখে আমি আসলে খুব কষ্ট পেয়েছিলাম, কারণ স্বপন ভাই ফিল্মের মানুষ। উনি আমাকে খুব এই নাটা বাটা মুখ তমুক না রকম, হ্যাঁ আমি খাটো, আমি আল্লাহ প্রদত্ত, আমি আপনার মতো এত লম্বা না, বাট পাশাপাশি বেশ কিছু ভুল ইনফরমেশন দিচ্ছিলেন, যেগুলো একদম ভুল এবং মিথ্যা দুটোই। তো তার মধ্যে সিনিয়র একজন পার্সন, কারণ উনি ফিল্মের মানুষ, একদম কমার্শিয়াল কোর ফিল্মের মানুষ। উনার কাছ থেকে আমি প্রথম ভিডিওতে এইভাবে রিয়াকশনটা আমি প্রত্যাশা করিনি। যাই হোক, উনি হয়তো কষ্ট পেয়েছেন বা একটা ভুল বুঝেছেন। সেই লাভ রিয়াক্টটা সত্যিকার অর্থেই একটা লাভ রিয়াক্ট। আমি 1 থেকে 1.5 মিনিটের ভেতরে, এটা এর বেশি ছিল না, কারণ এটা আসলে কাকে নিয়ে কসম কাটলে আপনারা বিশ্বাস করবেন সেটাও বলা মুশকিল। কিভাবে বলবো আমি আসলে। যাই হোক, আপনাদের বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, আপনাদের সাথে ক্ল্যারিফাই করা দরকার। আর গালিবিয়ান আমি বলেছি যে যারা যারা এর ভেতরে বিভিন্ন রকম উস্কানি এবং গালিগালাজ করছেন, সেটা তো আপনি যদি তাকে সাপোর্ট দেন, তাহলে তো সেটা অন্যায় করলেন। আপনাকে তো বলছি না, কারণ আপনি তো গালি দিচ্ছেন না, বা আপনারা তো গালি দিচ্ছেন না, কিন্তু কেউ দু একজন বাইরের, সেগুলো চিনি না, এবং বিভিন্ন নামের ফেক আইডি, নানান রকম কিছু রিয়েল আইডি দেখলাম। এগুলো আসলে ইন্ডাস্ট্রির বাইরে, এরা কারা তাও জানি না, তাদেরকে আমি বলেছি। এবং এরা কিন্তু এক ধরনের একটা ফ্যান বেসকে কলঙ্কিত করে, সেই অর্থে আমি বলেছি গালিবিয়ান। এটা শুধু যে সাকিবের ভক্ত তা না, আসিফের ভক্ত অনেক ক্রেজি ভক্ত আছে, নিশুর অনেক ক্রেজি ভক্ত আছে, যারা খুব ভালোভাবে সেই ফ্যান বেসটা মেনটেন করে। তার সত্যিকার অর্থে, আমি তো কারো না কারো ভক্ত। আমি আমির খানের ছবি দেখি, আমি বাংলাদেশে সালমান শাহর ভীষণ ভক্ত, মান্না ভাইয়ের ভক্ত, এখন সাকিবের ভক্ত। এই লাস্ট তুফান এবং রাজকুমারটা দেখে আমি দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছি। সুতরাং আমার এখানে সাদাকে সাদা বলতে এবং কালোকে সরাসরি বলতে কোনো, সেজন্য টুক করে লাভ রিয়াক্ট দিতে হবে না। এটা এগুলো স্লিপ অফ টাং, এবং এটা আমি ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং পারস্পরিক সহ অবস্থান এটা খুব জরুরি। আপনি স্বপনভাবে বলছেন যে আর যেন, এবং অনেকে বলছেন আর যেন ভিডিও সাকিবকে নিয়ে ভিডিও না করি। শোনেন, সাকিব আপনার সম্পত্তি না, সাকিব আমারও সম্পত্তি না। আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং আমি এই পেশাটায় আমি ভিউ ব্যবসায়ী যদি বলেন, আমাদের প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা গণমাধ্যম ভিউ ব্যবসায়ী। কিন্তু সেই ভিউ ব্যবসাটা কতটুকু অথেন্টিক, কতটুকু প্রাসঙ্গিকভাবে আপনি করছেন, এটাই তো। সুতরাং আমি ওই জায়গা থেকে আমার কোলাহল কমিউনিকেশন কিন্তু কন্টেন্ট বিজনেসের জন্য একেবারে কি বলবো, ট্রেড লাইসেন্স নিয়ে আমি এটা করছি। সুতরাং আমি ব্যবসায়ী বলতে এটা আমার একদম লিগ্যাল অথেন্টিক বিজনেস। এবং আমি আরো কি করি সেটা বলেছি, যাই হোক সেটা নিয়ে না বলি। কিন্তু আপনারা স্বপন ভাই যেমন বলছেন যে আর যেন না দেখি বুকের পাটা দেখানোর কিছু নাই তো এখানে আমরা তো দৌড় দিচ্ছি না, এটা প্রাসঙ্গিক। এবং আমি যদি আজকে তুফান টিজার ভালো লেগেছে, সাথে সাথে আমি উচ্ছ্বাস প্রকাশ করেছি,
সেই জায়গায় যদি আমি চুপ থাকতাম, সেই জায়গায় যদি আমি অন্য কিছু বলার চেষ্টা করতাম, তাহলে আমাকে অসৎ ভাবতেন এবং তাহলে আমার অসততা প্রকাশ পেত। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রিয়তমা আমার ভালো লাগেনি, আমি কিন্তু কখনো রিভিউ দিইনি, কারণ রিভিউ দিলে অনেক গালাগাল করতে হবে হিমেলকে, কারণ হিমেল খুবই মানে প্রত্যাশার জায়গায়ও সেটা হিমেলকে আমি বলেছি। যখন রাজকুমার দেখে আমার ভালো লাগলো এবং বলেছি শেষ 20 মিনিটে অপ্রাসঙ্গিক হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করে বলেছি। সুতরাং এইসব বিষয়ে খুবই ক্লিয়ার কাট থাকাটাই ভালো এবং সেই জায়গাটাই আমি বলার চেষ্টা করেছি। আমার খুব প্রিয় ভাই আকাশ ভাই দেখছেন। আকাশ ভাই আসসালামু আলাইকুম, আপনার নিউ ইয়র্কের এখন সকাল। সো আজকে যে কারণে বলছি যে স্টার সিনেপ্লেক্সের বর্ষপূর্তি নিয়ে আমরা একটা ডকুমেন্টেশন করেছি এবং সেটি আজকে প্রকাশ পাবে। এবং স্টার সিনেপ্লেক্স কেন জরুরি, স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের বেশ কিছু প্রযোজক, বিভিন্ন ধরনের প্রযোজক যে ধরনের কথা তুলছেন, সেটি বাংলাদেশি সিনেমার জন্য যে কত ক্ষতি হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলেছি সাদাসিধে কথায়, সেটি প্রকাশ পাবে এবং সেই প্রকাশিত বিষয়টা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত চাচ্ছি। এবং আমি আবারও বলছি, যারা গালিবাজ কমেন্টে নানা রকম উদ্ভট গালি দেন, তাদের আমি আজীবন, সেটা শুধু সাকিবের ভক্ত না, যে কারো ভক্ত হতে পারেন আপনি, সেটা তারা গালি বিয়ানি হবে, সেটা আপনি নিজেদের দিকে দায় নেবেন না। সো এই জায়গাটাই আমি আসলে ক্লিয়ার করার জন্য আজকের লাইভে আসলাম এবং প্রাসঙ্গিক কথা যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি এই সময়ে সবচেয়ে বেশি জরুরি আজকের এই সময়ে, যে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রির পারস্পরিক জায়গায় সহনশীল না এবং আমরা সিনেমার বাইরে আমরা বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে মেতে উঠেছি। শিল্পী সমিতি খুব স্থিতিশীল অবস্থায় যাচ্ছিল মিশা ভাই এবং ডিপজল ভাইকে নিয়ে, তারা বেশ কিছু স্টেপ অলরেডি ঘোষণা দিচ্ছেন, কিন্তু তার ভেতরে আবার একটা মামলা মোকদ্দমার ভেতরে যদি চলে যায় বিষয়টা, তাহলে এবারও গত 2-2.5 বছরের ভেতরে মতো সেই একই রকম মামলা, তর্ক, এগুলো নিয়ে গণমাধ্যমে চর্চা হবে। এটা খুবই মন খারাপের একটা বিষয়। এবং শুরুতে জয়কে নিয়ে যে ধরনের কাণ্ড হলো, এরপরে আবার নিপুণের মামলা, সবকিছুই আসলে সুখকর না। তো সেদিক দিয়ে আমি বলবো যে অনেকটা বাইরে এসে বেঁচেছেন জায়েদ খান, ও ডিগবাজি টিগবাজি দিয়ে বেশ সুন্দর ওর মতো করে একটা ক্যারিয়ার গড়েছে এবং খুব প্রচন্ডভাবে আলোচিত সারা বিশ্বে। সুতরাং আমরা আমাদের জায়গায় সহনশীল থাকি। আমি আবারও স্বপন ভাইয়েরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই কন্টেন্টে, এবং আমি কিছু ভুল শুধরে দিয়ে আপনাকে, কবির বকুলের বাসায় শুধু না, কবির বকুলের বাসায়, বকুল ভাইয়ের বাসায় আমি প্রায় 3 থেকে 4 বছর থাকি এবং বকুল ভাইয়ের সাথে আমার যাবৎ কোনো রকম মনোমালিন্য হয়নি। ইনফ্যাক্ট আমার যেই চ্যানেলটি দেখেন আপনি, সেই চ্যানেলের যে মূল ইন্ট্রোডাকশন, ইন্ট্রো ভিডিও, সেটি কিন্তু আমার আর কবির বকুল ভাইয়ের লেখা সুরের একটি গান। বকুল ভাইয়ের সাথে আমার বিভিন্ন বিষয়ে পরামর্শ হয়। এবং আরেকটা কথা হচ্ছে যে আসাদ আদনান বললেন আমি কেন গেলাম না। ভাই, আমি না যাওয়ার কেউ না, আমি আসলে ওই দিন যেতে পারিনি, আমার কাজ ছিল, এটা আমার আফসোস তো অবশ্যই হয়েছে যে আমি কেন যেতে পারলাম না। শুধু না যে আমি বিশাল বড় হয়ে গেলাম সাকিবের সাথে দেখা, আর সাকিব খানের সাথে দেখা করার বিষয়টা যে এত বিশাল ব্যাপার, সেটাও মানে এইভাবে দেখার কিছু নেই। ইন্ডাস্ট্রির মানুষ, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা, তার সাথে দেখা করব বা করতে চাওয়া, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমি আমার লেখায় প্রকাশ করেছি যে কেউ আমাদের ইন্ডাস্ট্রিরা, আপনারা কেউ না, ভক্তকুল আপনারা প্লিজ, আমাদের ইন্ডাস্ট্রি কেউ দুটো গান লেখার জন্য, দুটো গান গাওয়ার জন্য সারাদিন তোষামোদি করে। আমি দেখেছি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ 1-2টি গান লেখার পর প্রতিদিন তাকে নিয়ে পোস্টার শেয়ারিং, তাকে নিয়ে স্ট্যাটাস দিতে হচ্ছে। এগুলো দৃষ্টিকটু, এগুলো মনে হয় যে সেধে সেধে তেলবাজি করা। সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি আগে, আরো আগামীতে বলে যাব। যাই হোক, স্টার সিনেপ্লেক্স নিয়ে আমাদের প্রতিবেদনটা অলরেডি তৈরি হয়েছে এবং এটা নিয়ে রুহেল ভাই অর্থাৎ সিনেপ্লেক্সের মালিক মাহবুব ভাইয়ের সাথে কথা হলো এবং স্টার সিনেপ্লেক্স নিয়ে আপনাদের সম্যক মতামতটা জানতে চাই, কারণ বর্তমান সময়ে স্টার সিনেপ্লেক্সে ছবি দেয়া না দেয়া নিয়ে দুই পক্ষের, এবং তারা আবার কিছু কিছু প্রযোজককে একসাথে করতে চাচ্ছেন। আপনারা কি মনে করেন স্টার সিনেপ্লেক্স বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কতটা সহায়ক, এটুকু জানাবেন যদি আপনারা মতামতটা জানাতে চান, কারণ আমরা এটা নিয়ে অলরেডি কাজ করছি। বাংলাদেশি স্টার সিনেপ্লেক্স যে কটি শাখা এ পর্যন্ত
তৈরি করেছে সেগুলো বাংলাদেশি চলচ্চিত্র এবং মিডল বাজেটের ফিল্মগুলো নিয়ে দারুণ কাজ করছে। এবং এই এই কটা সিনেমা হল যদি মাল্টিপ্লেক্স না থাকতো তাহলে বাংলাদেশি সিনেমার আরো 12টা বাঁচত। এমনি তো অবস্থা খুবই বাজে। আর একটা বিষয় মতামত দিয়ে শেষ করি আজকের এই প্রতিদিনের লাইভ, সেটি হচ্ছে কলকাতা এবং ভারতের বেশ কিছু ইউটিউবাররা চমৎকার কিছু কন্টেন্ট প্রকাশ করছেন, যেটি খুবই আশাব্যঞ্জক। তারা বেশ হতাশ এবং খুবই অবাক হয়ে বলছেন যে জিৎ এবং দেবের যে টলিউডটা ছিল সেটি শাকিব খান এবং আমাদের প্রযোজকদের দখলে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই গুড সাইন। এবং একই সাথে তুফান, দরদ কিন্তু 4 থেকে 5টি কোম্পানির সাথে কোলাবরেট হচ্ছে। সুতরাং এটি শুধু যে সাকিব শুরু করলো সেটি না, সাকিবের এই সাকসেসটা জরুরি, তুফানের সাকসেসটা খুব জরুরি। কারণ তুফান সাকসেস হলে এই একই পথে অন্য অনেক তারকা, অন্য অনেক পরিচালক, প্রযোজকরা কাজ শুরু করার একটা পথ তৈরি করতে পারবেন। কারণ মূল পোস্টারের জায়গায় শাকিব খান যেমন রয়েছে, সুতরাং তুফান যদি ফেল করে কোনোভাবে তাহলে কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রির ঢোকার পথ, অর্থাৎ বড় জায়ান্ট, বড় বাজেটের ছবি করার যে সাহস সেটা বন্ধ হয়ে যাবে। সুতরাং সেই কারণে এবং একজন চলচ্চিত্র কর্মী হিসাবে, একজন সবুজকর্মী হিসাবে এই চাওয়াটুকু খুবই লজিক্যাল। এবং এই চাওয়ার সাথে কোনো স্বার্থ, হিংসা করার যে বিষয়গুলো অনেকে বলেন, আমার খুবই হাসিও লাগে যে আমি একজন সংবাদকর্মী, তুচ্ছ মানুষ, কেউ কেউ লেখেন আপনার হিংসা হয়। তো আমি কেন শাকিব খানকে হিংসা করবো? শাকিবের সাথে আমার এক সময় আমার আর এফআই দীপুর প্রতিদিন মানে একাধিকবার কথা হতো। তো যাই হোক, সে একটা লং স্টোরি। সুতরাং এইসব বিষয়ে আমার কমেন্ট মানে পড়লেও বেশ হাসি পায়। যাই হোক, আপনারা আলোচনা চালাচ্ছেন, গালি দিচ্ছেন, থ্যাংক ইউ। গালি দিচ্ছেন সেই গুরুত্বে রেখে, সেজন্য ধন্যবাদ। কিন্তু যারা গালি দিচ্ছেন তাদেরকে তো আসলে আমি গালি বিয়ান ছাড়া আর কিছু বলতে পারি না। তারা অন্য কেউ না, অন্য কারো, মানে আসিফের ভক্ত না, তার নিশোর ভক্ত না, তারা সাকিবের ভক্ত না, তারা গালি বিয়ানি। প্রকৃত সাকিবিয়ান যারা, তারা অবশ্যই সাকিবকে প্রেইজ করে, সাকিবের যে কোনো বিষয়কে তুলে ধরে এবং সাকিবের কোনো ভুল হলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করে। এনিওয়ে, কথায় কথা বাড়বে এবং মালিক আফসরি ভাই এত সুন্দর করে বললেন এবং আমার সাথে কথা হবে, এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই বিষয়গুলো বাড়লে আপনারা বাড়াতে পারেন, ফাইন। কিন্তু আমার জায়গা থেকে আমি বলছি যে যা যা করার যে দায়িত্ব এবং কোলাহল যা যা করে সেটি চলতে থাকবে। এবং সে জায়গা থেকে আপনাদের মতামত অবশ্যই পাবো। এবং কেউ যদি কোনো তারকার বিপক্ষে বলতে যায় কোনো পাবলিক ডোমেইনে, সেটা কিন্তু উপস্থাপকের দায় না, সেটা কিন্তু অনুষ্ঠান যে পরিচালনা করে সেটির দায় না। আমার এই কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনাদের সাথে ক্ল্যারিফাই করি, আলেকজান্ডার বোর এই শোটা রেকর্ডেড শো ছিল এবং এটি আমি নিউ ইয়র্কে যাওয়ার 2 সপ্তাহ আগে রেকর্ড করি আমরা। সুতরাং এটি এই সময় উস্কে দেওয়ার জন্য অনেকে বলছেন, সেটি মোটেও না। এবং এটি আপনারা দেখবেন লাইভ প্রিমিয়ার হয়েছে জাগো এফএমে। এবং আমি আবারও স্ট্যান্ড করি সেই একই জায়গায় যে একজন তারকা, আলেকজান্ডার বো সাকিবের সিনিয়র একজন তারকা, তার অভিজ্ঞতা অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুসারে সে তার ব্যাখ্যা দিয়েছেন, কথা বলেছেন। কারো বিরুদ্ধে গেলে সেটি তার দায়। সেখানে অনুষ্ঠানের প্ল্যাটফর্ম, উপস্থাপক বা অনুষ্ঠান প্রযোজক দায়ী নন, বরং আমাদের এইসব নোংরামি কলুষিত করার জন্য কিছু কিছু সাংবাদিক দায়ী, যারা সাংবাদিকতার বাইরে তারকা তোষামত করেন। সেগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি। এই তর্কাতর্কিতে লাভ এটি হয়েছে যে মানুষ চিনতে পেরেছি। কিছু তোষামতকারী গান লেখক এবং গায়করা রয়েছেন যারা মূলত 1-2টি গান পাবার জন্য সারা দিন ধরে জপতে থাকে। সেইগুলো দায়ী যারা আসলে কালোকে কালো বলতে যায় না এবং সাদাকে সাদা বলে না, তাতে বিভ্রান্ত হয় এবং এরা আবার সাকিবের আশপাশে থাকে। থ্যাংক ইউ। আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার ধন্যবাদ স্বপন ভাই, ভালো থাকবেন। সুইডেনে গেলে অবশ্যই দেখা হবে আপনার সাথে, এবং ঢাকায় এলে অবশ্যই কোলাহলে আপনার আমন্ত্রণ রইল, আমরা একসাথে আড্ডা দেব। এবং মালিক আফসারি ভাই, থ্যাংকস টু ইউ। যথারীতি আপনি আসলে আমাদের ভেতরের সবচেয়ে সেরা বক্তা। আপনি এত সুন্দর মিষ্টি করে কথা বলেন, মানে
দারুণ লাগলো সত্যিকার অর্থে। আমার যে কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবং একই সাথে বলতে চাই যে বিষয়গুলো আমি না, যে বিষয়গুলোর দায় আমার না, সেগুলো নিয়ে কথা না হোক, কথা না বাড়ুক। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং আমার নতুন কন্টেন্টগুলো আসছে, নতুন বেশ কিছু কাজ আসছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, নিউ ইয়র্ক বেজ একটি টিভির বাংলাদেশ প্রধান অর্থাৎ কান্ট্রি হেড হিসেবে আমি জয়েন করছি, অলরেডি কাজ শুরু করেছি। এটিভি এটির নাম, সেটির ক্যাম্পেইন এবং বিস্তারিত লেখা আমি জানাবো। আমাদের প্রিয় আকাশ রহমান এবং এশা রহমান এটির কর্ণধার, এবং তাদের সাথে আমি অ্যাজ এ পরিবারভুক্ত হয়ে পার্টনার হিসেবে কাজ করছি। এবং সেখান থেকে বাংলাদেশ থেকে বেশ কিছু অনুষ্ঠান যাবে, আমি যখন অ্যাব্রোডে যাব সেখানে কিছু অনুষ্ঠান হবে, এবং শুধু অনুষ্ঠানই না, এটা টোটাল থট প্রসেসটা আমরা পরিচালনা করছি। সেই এটিভি নিয়েও অনেকগুলো কাজ, এবং আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নিশ্চয়। এবং আর একটা বিষয়, যে বাংলাদেশে যারা থাকেন বা যারা ঢাকায় এসে গ্রাফিক্যাল নলেজ রয়েছে যাদের, এবং যারা অলমোস্ট কিছুটা গ্রাফিক্যাল কাজ বা কম্পিউটারের কিছু রিসোর্স জানেন, তারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে। আমরা আমাদের একটা বড় টিম তৈরি করার চেষ্টা করছি, যেহেতু একটি চ্যানেলের অনেক বড় কাজ, অনেকগুলো কাজের দায়িত্ব রয়েছে। সুতরাং আমাদের 3 থেকে 4 জন এডিটর প্রয়োজন। সুতরাং যারা যারা আগ্রহী, তারা এটি ওপেন ডিসকাশন, আমি এটা ওপেন ঘোষণা দেবো। আমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তিও যাবে এটিভির জন্য। আপনারা যদি মনে করেন যে আপনি যোগ্য, অবশ্যই আপনার ইনবক্সে সিভি দিতে হবে না, শুধু আমাকে ডিটেল জানাতে হবে যে আপনি গ্রাফিক্যাল নলেজ আছে কিনা, বাকিটা আমি ফোনে কথা বলে নেব। আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন অবশ্যই জানাতে পারেন। এটা অবশ্যই ঢাকা বেজ একটি প্রতিষ্ঠান, ঢাকায় অফিসিয়াল কাজ করতে হবে, নট অনলি অনলাইন। সুতরাং এই ঘোষণাটিও আমি আজকে দিয়ে রাখি। কিজির হায়াত খান আমার এক প্রিয় মানুষ দেখছেন, যার সাথে আমার প্রায় সময় আড্ডাবাজি হয়। যার কিজু ভাই একদিন আসেন, কল হলে আপনার সাথে অনেক আড্ডা জমে গেছে। এমডি সজীব আলী, অর্ণব অপু, সজীব শিকদার, ভালো হন আপনি। ভালো হতে বলছেন আপনি, প্লিজ ভালো থাকবেন। আমি কতটুকু ভালো, বা ভালো হতে গেলে যদি আমার বদলাতে হয় তাহলে না, আমি এরকমই। আমি যতটুকু যেভাবে দেখছেন এমনই, ঠিক আছে? আপনি অন্তত যদি সাকিবের ভক্ত হতেন, সাকিবিয়ান থেকে গালিবিয়ান হবেন না, আসিফের ভক্ত হলে আসিফিয়ান থেকে গালিবিয়ান হবেন না। আপনি আপনার মতো করে ভালো থাকেন, সবার উপর শান্তি বর্ষিত হোক। থ্যাংকস টু মালিক আফসারি ভাই, স্বপন ভাই সহ সকলকে। আল্লাহ হাফেজ।